6 মাসে রাজধানীতে অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ, গ্রেফতারে 2500-এর বেশিরভাগই ছাত্রলীগ কর্মী। নাশকতা পরিকল্পনার অভিযোগ, টাকা দেন সাবেক মন্ত্রীর ভাই। রাজধানী জেনেভা ক্যাম্পে অভিযান, 32টি ককটেল, মাদক ও ধারালো অস্ত্রসহ 4 জন গ্রেফতার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা চলছিল, জানালো সেনাবাহিনী। নিষ্পত্তি হয়নি চুরিহাট্টা বেইলি রোড বনানীর এফআর টাওয়ারের মতো আলোচিত অগ্নিকাণ্ডের মামলার। আওয়ামী লীগ আমলের নেতাকর্মীরা আসামি হওয়ায় সময় লাগছে, দাবি আইনজীবীর। শীর্ষ ঋণ খেলাপিদের কাছে আটকে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 85,000 কোটি টাকা। 3 গ্রাহকের কাছেই আছে 40,000 কোটি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত একীভূত করার সুপারিশ। এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। একদিনে নিহত প্রায় 60 জন। নেতানিয়াহুকে সতর্ক না করে উল্টো হামাসকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আতঙ্ক তৈরি করতে রাজধানীতে নাশকতার ছক আঁকছে নিষিদ্ধ ছাত্রলীগ। এরই অংশ হিসেবে বিভিন্ন জেলা ইউনিটের নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি পূর্ব রাজাবাজারে ককটেল নিক্ষেপের সময় হাতে নাতে ধরা পড়া পিরোজপুর জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতারের পর পুলিশ বলছে এই গ্রুপটিকে অর্থের যোগান দিচ্ছে সাবেক মন্ত্রীর ছোট ভাই। তবে নাশকতার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে নগরবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি। রাজধানীর ফার্মগেটে 3 মোটরসাইকেল আরোহী 12 অক্টোবর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ধাওয়া দেয় পুলিশ। রাজধানীর পূর্ব রাজাবাজারের গলিতে পালানোর চেষ্টা করলে বাধা দেন স্থানীয়রা। তখন আবারও ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে তারা। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো গলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। 2 জন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন এলাকাবাসী। এখান থেকে একটা কিছু যেন বাইর করলো, বাইর করে গিয়ে এখানে গিয়ে একটা ফাটাইলো। এরপর পিছন থেকে দেখলে একটা মোটরসাইকেল আসলো, এরপরে আরেকটা ফাটাইলো। পাবলিক সবাই আতঙ্ক হয়ে গেছে। হঠাৎ করে আবার 10-15 মিনিট পরে শুনলাম ওই গলিতে ধরা পড়ছে একজন। এর ঘণ্টাখানেক আগেও ফার্মগেটের কমিশনার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী গত 9 মাসে অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে নগরবাসী। ব্যস্ত শহরের মধ্যে হঠাৎ করে এটা হওয়াটা একটা ইম্পসিবল বিষয় আর কি। তো জিনিসটা কেউ কল্পনা করতে পারে না এটা যে হয়েছে। পুরো এলাকা একটা ভয় বিতরস্ত হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি মানুষ সামাল দিতে ভয় কাজ করতেছে। সামনে নির্বাচন, পরিস্থিতি কি হয়। পূর্ব রাজাবাজার থেকে আটক হওয়া আরিফুল ইসলাম হৃদয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পিরোজপুর ইউনিটের নেতা। পুলিশ বলছে জেলা সভাপতি অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে তেজগাঁও সহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনায় কাজ করছিল তারা। টাকার যোগান দেন সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোট ভাই নূরে আলম সিদ্দিকী শাহিন। ফিরোজপুরে জেলা ছাত্রলীগের সভাপতি অনিক আছে, নুরুদ্দিন শাহিন আছে, তাদের আওয়ামী লীগ নেতা, তারপরে সজল মৃদুল আছে। পরবর্তীতে বলছে এই ব্যক্তি তাদের সাথে পরামর্শ, তাদের নির্দেশে এই ককটেলটা বিস্ফোরণ ঘটাইছে এবং সে আমাদের কাছে বলছে যেটা এর জন্য সে কিছু মজুরিও পায়। সাম্প্রতিক সময়ে রাজধানীতে প্রতিটি ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত এমন ধারণা দিয়ে ডিএমপি বলছে 9.5 মাসে গ্রেফতার হওয়া প্রায় 2500 জনের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছে। এখানে দেখা যাচ্ছে অনেকেই কার্যক্রম নিষিদ্ধ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। তার বাইরে অনেকেই আসছেন কেবলমাত্র হয়তো একটা মিছিলে অংশগ্রহণ করার জন্য, কিছু টাকা পাচ্ছেন সে উদ্দেশ্যে। নিষিদ্ধ সংগঠনের নাশকতা রুখতে নগরবাসীর সহায়তা চেয়েছে পুলিশ। আমরা কঠোর হাতে এগুলো দমন করছি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল, মাদক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ক্যাশিয়ার মান্নান সহ 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত 32টি তাজা ককটেল নিষ্ক্রিয় করে আটককৃতদের মোহাম্মদপুর থানায় স্থানান্তর করা হয়। জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা চলছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। মধ্যরাতে বসিলা আর্মি ক্যাম্পের ভিতর বিকট শব্দে নিষ্ক্রিয় করা হলো উদ্ধারকৃত ককটেল। এর আগে সোমবার রাত 9টায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে পাওয়া যায় 32টি তাজা ককটেল, গান পাউডার এবং মাদক সহ ধারালো অস্ত্র। নাশকতা পরিকল্পনার সন্দেহে বুনিয়া সোহেলের ক্যাশিয়ার মান্নান সহ আরও 3 জনকে গ্রেফতার করে সেনাবাহিনী।
সোমবার বিকেল 4টায় বসিলার ভেতর সন্ত্রাসীদের সহিংসতার পরিকল্পনার খবর পায় সেনাবাহিনী। পরবর্তীতে মোহাম্মদপুর এবং তেজগাঁও থানার সহযোগিতায় জেনেভা ক্যাম্পের ভেতর অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে ক্যাম্পের ভেতর মাদকের আধিপত্য বাড়াতেই চলছিল নাশকতার পরিকল্পনা। সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দেই, তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার। কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। আজ যেভাবে হাতে নাতে বিস্ফোরক দ্রব্য সহ ধরা পড়েছে, তো আশা করি আইনগতভাবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে উদ্ধারকৃত 32টি তাজা ককটেল নিষ্ক্রিয় করা হয় বসিলা আর্মি ক্যাম্পে। সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। 2012 সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ড থেকে শুরু করে গেল বছর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের অগ্নিকাণ্ড, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা আদালতে নিষ্পত্তি হয়নি এখনও। মামলার আসামির তালিকায় বিগত সরকারের রাজনৈতিক নেতাকর্মীরা থাকায় তদন্ত ও বিচার কাজে এত সময় লাগছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী মন্তব্য করেন, দায়ীদের বিচারের আওতায় না আনায় দেশে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। রাজধানীর মিরপুর বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেড, কক্সবাজারের বিশ্ববিদ্যালয়, একের পর এক অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে ছাই সব। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চিরচেনা অধ্যায় আর্থিক সহায়তা আর তদন্ত কমিটি গঠন, কিন্তু আদালতে খোঁজ নিয়ে দেখা যায় এসব ঘটনায় হওয়া কোনো মামলাই নিষ্পত্তি হয়নি। বিচার প্রক্রিয়ায় এমন অনিশ্চয়তায় বিচারের আশা হারিয়ে ফেলছেন ভুক্তভোগীরা। মনে করেন এত বছর হয়ে গেল এখনো রায় হয়নি, ঠিক আছে, আসামিরা ওপেন ঘুরতেছে, এটা প্রবলেম না। এটা 2019 সালে চকবাজারের চুরিহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা আদালতে এখনও বিচারাধীন। একই অবস্থা 2021 সালে পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের মামলাও। 2024 সালে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনের মামলার তদন্ত শেষ হয়নি এখনও। 2021 সালে মগবাজারের রাখিনীর ভবনের বিস্ফোরণের মামলায় এখনও গ্রেফতার হয়নি কেউ। তবে বিচার কাজে কিছুটা এগিয়ে আছে 2012 সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের মামলা। গার্মেন্টস মালিক সহ 13 জনের বিচার শুরু হলেও মামলা আটকে আছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। অনেক মামলাতে ফ্যাসিস্টের বিভিন্ন সহযোগীরাও এটার সঙ্গে ছিল, যার জন্য তারা সাক্ষীদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় এবং সাক্ষীরা সেখানে অনেকে আসতে পারে নাই। যেহেতু এখন এটা সাক্ষী পর্যায়ে আছে, আমরা এখন চেষ্টা করছি যে সাক্ষী এনে মামলাগুলোকে দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো শেষ করা। সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলছেন, দায়িত্ব অবহেলাকারীদের বিচারের আওতায় না আনার কারণেই এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি। এটা যদি দুর্ঘটনা হয় তাহলে অবশ্যই এখানে কারো না কারো অবহেলা আছে এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টা রয়েছে। সব জায়গায় কিন্তু আমরা দেখি যে অনিয়ম, দুর্নীতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটানো। এই দুর্ঘটনাগুলির কিন্তু প্রকৃত বিচার হচ্ছে না, এটা একটা অন্যতম কারণ। দেশে চলমান অগ্নিকাণ্ডে কারো ষড়যন্ত্র থাকলে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর পরামর্শ দেন আইনজীবী। দায়িত্বে গাফলতি নাকি নিছক দুর্ঘটনা, সামান্য এই প্রশ্নের উত্তর আটকে আছে আদালতের বিভিন্ন এজলাসে। হয়তো একটি বিচারের দৃষ্টান্ত রুখে দিতে পারে ভবিষ্যতের আরও একটি ট্র্যাজেডি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের 40,000 কোটি টাকা। এভাবে শীর্ষ ঋণ খেলাপিদের কাছে 85,000 কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের। তবে সবল ব্যাংকের সঙ্গে নয়, বরং দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে আলাদা ব্যাংক করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত 1 বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে, তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে 85,444 কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা 11,500 কোটি টাকা, রূপালীর 10,100 কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে 6,700 কোটি টাকা, বেসিক ব্যাংকের 2,500 কোটি এবং বিডিবিএল এর 500 কোটি টাকা। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি
পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংকে একীভূত করা যেতে পারে। অন্যান্য ব্যাংকের যে সমস্ত ঋণ আছে যেগুলো আসলে বাদ বিচার না করে দেওয়া হয়েছে সেগুলো আদায় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, সেগুলোকে যদি সেই ঋণগুলোকেও যদি সোনালী ব্যাংকের আদায়ের দায়িত্ব পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সোনালী ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে এবং সোনালী ব্যাংকের যে এখন যে অ্যাসেট কোয়ালিটি সেটা কিন্তু একটু হতে পারে, পরিবর্তন একটা ইম্প্যাক্ট আসতেই পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত এক বছরে ইসলামী ব্যাংক সহ 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি ইতিবাচক ধারায় ফিরেছে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে। জনতা ব্যাংক যে লোন ডিসবার্স করেছে তার মধ্যে 75% হচ্ছে এনপিএল। এমনিভাবে কয়েকজন ব্যক্তির হাতে কিন্তু সব টাকা পয়সা দেওয়া। তাহলে এইগুলোকে নিয়ে যদি তারা একটা দুর্বলগুলোকে নিয়ে যদি একটা স্কিম হাতে নেয়, কিছু আর্থিক সহায়তা দিলেও কিন্তু ওইটার ব্যাপারে তারা হয়তো একটা স্ট্রেংথেনিং করার ক্ষেত্রে কিছুটা করতে পারবে। আর ভালো একটা ব্যাংকের সাথে যখন এগুলোকে নিয়ে আসবে তখন কিন্তু তারা বলছে টাকার সহায়তা দেওয়া হবে না, এটা একমাত্র সুবিধা। কিন্তু অসুবিধা কিন্তু অসুবিধা অনেক বলতে যে এই ব্যাংকের প্রতি যে মানুষের যে আস্থাটা একটা সময় ছিল, সেই আস্থাতে কিন্তু একটা ফাটল ধরবে। বিশ্লেষকরা বলছেন, সহজ সমাধানে নয়, ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর চীনের কাছ থেকে 2টি জাহাজ পাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এর মধ্যে বাংলার প্রগতি নামে প্রথম জাহাজটি 23 অক্টোবর ও বাংলার নবযাত্রা নামে দ্বিতীয় জাহাজটি বহরে যুক্ত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অবশ্য জাহাজ বুঝে পাওয়ার আগেই 22 কোটি টাকায় 3 মাসের জন্য ভাড়া হয়ে গেছে বাংলার প্রগতি। সাক্ষাৎ রিপোর্ট ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কেনা বাংলার প্রগতি জাহাজের ট্রায়াল চলছে চীনের জিংজিয়াং প্রদেশের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানায়াংয়ের ইয়ার্ডে। 20 অক্টোবর লন্ডনে বিএসসির কাছে বাই পেপার হস্তান্তর হলো। সব আনুষ্ঠানিকতা শেষে 23 অক্টোবর জাহাজটি বুঝে পাওয়ার দিনে প্রতিদিন 20,000 মার্কিন ডলার হিসেবে ভাড়ায় নিযুক্ত হবে। একইভাবে ডিসেম্বরের 5 তারিখের মধ্যে কার্গো পণ্য ভাড়ায় নেমে যাবে বাংলার নবযাত্রা নামের অপর জাহাজটি। সেকেন্ড জাহাজটা ডেলিভারি ডেট এখন পর্যন্ত যেটা আছে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে যখনই আমাদের ডেলিভারি করবে তার 1-2 দিনের মধ্যে এটাও বাণিজ্যিক ডিপ্লয়মেন্টে চলে যাবে। তো এখন পর্যন্ত আমরা প্রথমটা যেটা পেয়েছি যে প্রায় পার ডে 3 মাসের জন্য চার্টারিং দিচ্ছি, পার ডে প্রায় অ্যারাউন্ড $20,000, যেটা সময়ের সাথে সাথে হয়তো আরও বৃদ্ধি পেতে পারে বলে আশা করছি। এক সময় বিএসসির বহরে 38টি জাহাজ থাকলো, বর্তমানে আছে মাত্র 5টি। এই দুটি যুক্ত হলে সংখ্যা বেড়ে দাঁড়াবে 60টি। তবে এর কোনোটি পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমা কিংবা চট্টগ্রাম বন্দরে আসছে না। এক্ষেত্রে বাংলাদেশের আমদানি পণ্য বহন করা হলে যেমন ডলার সাশ্রয় হতো, তেমনি প্রতি ট্রিপে দিনের আয় হিসেবে 30,000 মার্কিন ডলার ছাড়িয়ে যেত বলে মত শিপিং বিশেষজ্ঞদের। ইনওয়ার্ড কার্গোর ক্যালকুলেশন অ্যানালাইসিস দরকার এবং অ্যাজ পার পারপাস আমাদের শিপগুলোকে তৈরি করা উচিত এবং রুট এবং এই জিনিসটা ফিক্স করা উচিত। সবশেষ 2018 এবং 2019 সালে চীন সরকারের 1,843 কোটি টাকার আর্থিক সহায়তায় 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রথমবারের মতো নিজেদের টাকায় নতুন কেনা 199 মিটার দীর্ঘ, 33 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা 65,000 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। ডিজাইনটা তার বাও এবং তার ব্রিজ ডিজাইন যেটা অ্যারোডাইনামিক ডিজাইন অনুযায়ী করা হয়েছে, এতে যে স্পিড এবং ফিউল এফিসিয়েন্সি দুটাতে উপকার হবে। জাহাজ দুটি কিনতে বিএসসির ব্যয় হয়েছে 935 কোটি টাকা। 935 কোটি টাকায় চীন থেকে কেনা এ দুটি বাল্ক ক্যারিয়ার 20 বছর নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারবে। আর প্রতি বছর এ দুটি বাল্ক ক্যারিয়ার ভাড়া দিয়ে 200 কোটি টাকা লাভের আশা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এআই সংক্রান্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেন্ট্রাল সেল is very crucial and who will work round the clock, how many people we have to engage in every shift, and what should be the background of the people that will be working for the purpose. So these nitty-gritties
you have to come up with suggestions regarding these nitty-gritties so that we can design an appropriate infrastructure to address the misinformation and disinformation. I am sure the kind of attendance that we have today here present will be able to give us extremely important inputs to design the infrastructure for the purpose. I welcome you all again, and I hope you will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. You have to set up a misinformation, disinformation cell, and it should be round the clock. Not that. How many people we have to engage? What kind of people we have to engage? And how to contact with the misinformation that is coming out from the far-flung areas. অনেক দূর থেকে পাহাড়ি এলাকা থেকে সে ফর এক্সাম্পল এরিয়াস লাইক টেকনাফ দ্বীপাঞ্চল as a far-flung areas like the offshore islands, ওখানে আমরা কিভাবে রিচ করব? Who will be the people sitting there to communicate with us regarding this misinformation? So all these nitty-gritties you have to suggest, and I think this workshop will be a really useful one, and I thank you again for spending your time today and with us and to support the Election Commission in its journey forward to the upcoming national election. Thank you. সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। বেতন ভাতা বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে ১০ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব বৃদ্ধির দাবিতে ১০ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে রয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনের মতো আজও শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন। 10 দিন ধরে তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের যে উৎসাহ, তাদের যে উদ্দীপনা, সেটিতে কোনো কমতি নেই। গতকাল তারা মহাসমাবেশের ডাক দিয়েছিলেন, গতকাল তারা মহাসমাবেশ করেছেন। সেই মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন। সকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনিও এসেছিলেন। এরপর বিকেলে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এসেছিলেন। এরপর আমরা বামপন্থী দলগুলোকে দেখেছি এবং সন্ধ্যাবেলায় গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি রাশেদ খান এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সভাপতি নুরুল হক নূর তারা এসে কিন্তু শিক্ষকদের সঙ্গে গতকাল তাদের যে মহাসমাবেশ কর্মসূচি সেটির সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। একই সঙ্গে আমরা আরেকটু বলতে চাই যে আজ যখন আমরা এখানে এসেছি আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে আরও দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। যখন রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে ঐক্যবদ্ধ এবং তাদেরকে তাদের আন্দোলনের ন্যায্যতা দেওয়ার কথা জানিয়েছেন, তারপর থেকেই কিন্তু শিক্ষকদের আন্দোলন আরও অনেক বেশি দৃঢ় হয়েছে। শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, শিক্ষকরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে 3 দফা দাবি, সে 3 দফা দাবি মেনে যদি প্রজ্ঞাপন দেওয়া না হয় তবে তারা তাদের অবস্থান কর্মসূচিটি চালিয়ে যাবেন। একই সঙ্গে আজও কিন্তু শিক্ষকরা আমাদেরকে এখানে আসার পরপরই অভিযোগ জানাচ্ছেন, আমরা তাদের বক্তব্যে শুনতে পেয়েছি বিভিন্ন জেলা থেকে যখন শিক্ষকরা আসছেন তখন তারা পুলিশি বাধার মুখোমুখি হচ্ছেন এবং আজও শিক্ষকরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেও স্লোগান দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের 10ম দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেওয়া হয় আপিলের অনুমতি। এরপর বদিউল আলম মজুমদার সহ 5 জন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি চলছে। শুনানি করছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভূঁইয়া। তার বক্তব্য তিনি তুলে ধরেছেন যে এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল সে সময় 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দিয়েছিলেন এবং 3 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পক্ষে মত দিয়েছেন এবং সেই বিচারপতিরা কি গ্রাউন্ডে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, কি গ্রাউন্ডে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পক্ষে মত দিয়েছেন সেগুলোই কিন্তু এখন তুলে ধরছেন। এবং বদিউল আলম মজুমদারের আইনজীবীর বক্তব্য পরে আমরা যতটুকু জেনেছি বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী তিনিও শুনানি করবেন। এরপরে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের আইনজীবীও বক্তব্য আদালতে উপস্থাপন করবেন এবং তারা সবাই প্রত্যাশা করছেন যে চূড়ান্ত আপিল শুনানিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন ফরম্যাটে ফিরবে সেটি হয়তো আপিল বিভাগই সিদ্ধান্ত জানিয়ে দিবেন তাদের রায়ে, চূড়ান্ত রায়ে। এবং এর আগে যখন 27শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চেয়ে আগের রায়ের বিরুদ্ধে যখন বিবাদী পক্ষ আপিল করলো তখনই কিন্তু আপিল বিভাগ দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছেন তারা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একটি কার্যকর সমাধান তারা করে দিতে চান যেন গণতন্ত্র এবং নির্বাচনের পথকে আর কেউ অবরুদ্ধ বা বিতর্কিত করতে না পারে। সেই বিষয়টি এর আগে সর্বোচ্চ আদালত তাদের মনোভাব জানিয়েছেন। তো আজকে চূড়ান্ত আপিল শুনানি শেষ হওয়ার পরে জানা যাবে যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন ফরম্যাটে ফিরছে। আর বর্তমানে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে সেই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে ফিরবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর একমতের ভিত্তিতে যেটি বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যারা প্রধান উপদেষ্টা হবেন তারা কিভাবে ঠিক করবেন, সংসদের প্রধানমন্ত্রী যিনি থাকবেন, বিরোধী দলীয় নেত্রী থাকবেন, স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল তাদের সমন্বয়ে একটি সার্চ কমিটি হবে। সেই সার্চ কমিটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন সেটি ঠিক করবেন। এটি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে। আর আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির পরেই আগামী সংসদ থেকে এটি কার্যকর হবে নাকি পরবর্তী সংসদের নির্বাচন থেকে কার্যকর হবে সেটি কিন্তু আপিল বিভাগ ঠিক করে দেবেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। নারায়ণগঞ্জের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্বজনরা জানান অফিস সহ কয়েকজন যুবক হানিফের বিরুদ্ধে একবার ধর্ষণ আবার কখনো ইফটিজিংয়ের অভিযোগ তুলে পরিবারের কাছে টাকা দাবি করে আসছিল। সোমবার দুপুরে অফিস সহ 10-12 জন যুবক বাসায় এসে মারধর করে হানিফকে বাইরে নিয়ে যায়। তারা হানিফকে এলাকার ওয়াসা অফিসের সামনে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে খানপুর হাসপাতালে ফেলে রেখে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 8টায় হানিফের মৃত্যু হয়। ঘটনার সঠিক তদন্ত সহ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও পুলিশ জানিয়েছে। সময় সংবাদে আরও থাকছে। মিরপুরে আজ বাংলাদেশ উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে। স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগার্স। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। প্রজনন মৌসুমে সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। চট্টগ্রামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিন বিশেষ অভিযানের পরিকল্পনা করা হয়েছে। সেই অভিযানের আলোকেই কিন্তু আজকে আমরা নৌবাহিনীর সাথে কিন্তু গভীর বঙ্গোপসাগরে কিন্তু এখানে এসেছি এবং গভীর সমুদ্রে আসার পরে আমরা যে বিষয়টি দেখছি আসলে অবৈধভাবে যেসব জেলেরা রয়েছে যারা আসলে মাছ ধরছে সেসব জেলেদের কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু বেশ কিছু বোটে কিন্তু অবৈধভাবে জাল ধরার সময়, অবৈধভাবে মাছ ধরার সময় কিন্তু আমরা
দেখেছি সেই সব বোট কিন্তু নৌবাহিনী ধরেছে এবং নৌবাহিনীর পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে তাদের এই 22 দিনের যে অভিযান প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান পরিচালনার কারণে অবৈধভাবে যে মাছ আহরণের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই কিন্তু কমে এসেছে। এই সময় আসলে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত কিন্তু নিষিদ্ধ রয়েছে 22 দিন এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণার আলোকে আসলে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি নৌবাহিনীর পক্ষ থেকে কিন্তু আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানের আলোকে কিন্তু আমরা দেখেছি আমরা এখন গভীর সাগরের দিকে কিন্তু যাচ্ছি। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অবৈধ ইলিশ আহরণ ও বিদেশি মাছ ধরার ট্রলারের যে অনুপ্রবেশ সেটিও কিন্তু প্রতিরোধ করার চেষ্টা চলছে এবং অভিযানকালে ইলিশ আহরণে নিয়োজিত যে অসাধু ব্যক্তি ও যান্ত্রিক মৎস্য নৌযান সমূহের ওপর কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু প্রচারণা কার্যক্রম কিন্তু চালিয়ে রাখা হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় আসলে মা ইলিশ রক্ষায় যে অভিযান আজকে নৌবাহিনী কিন্তু সমুদ্র থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। ঝিনাইদহে রাস্তায় বিকল ট্রাকে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। সকালে সদর উপজেলার 5 মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ মাগুরা মহাসড়কের 5 মাইল এলাকায় একটি ধান বোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিলেন চালক ও হেলপার। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার আলিমুল মারা যান। আহত হন 2 গাড়ির চালক ও যাত্রী সহ 5 জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নওগাঁয় রোপা আমন ধানে মাজরা পোকা ও ক্ষতিকর ছত্রাকে বিপুল পরিমাণ ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। ধান কেটে তোলার আগ মুহূর্তে এ অবস্থায় ফলন বিপর্যয়ে দিশাহারা চাষিরা। বিস্তারিত জানাতে নওগাঁর হাপানিয়া এলাকায় মাঠে রয়েছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক আর 10 থেকে 15 দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার একটা প্রস্তুতি রয়েছে কৃষকের, কিন্তু এর মাঝে হঠাৎ করে চলতি সপ্তাহের দিকে বেশ কিছু এলাকায় ব্যাপক পরিসরে কিন্তু ধানে এক ধরনের ছত্রাক, অন্যদিকে মাজরা পোকা এবং অন্যান্য যেসব রোগ রয়েছে রোগগুলোর কিছুটা বাড়তি এখানে আমরা দেখছিলাম এবং চাষিরা কিন্তু বেশ হতাশ প্রকাশ করছেন, কারণ ধান কেটে তোলার আগ মুহূর্তে এরকম একটি পরিস্থিতি চাষিদের দিক থেকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে। তারা বলছেন যে আর কিছুদিন পরে যেহেতু তারা ধান ঘরে তুলবেন, ঠিক এই মুহূর্তে অনেক এলাকায় ধান একদম সাদা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। গোছালি যেসব রয়েছে ধানের, এই গোছালিগুলো ইঁদুরে কাটছে, মাজরা পোকার ব্যাপক পরিসরে ধান কেটে ফেলার কারণে কিন্তু ধানগুলো সাদা হয়ে মরে যাচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে চাষিরা বিভিন্ন রোগবালাই মুক্ত হওয়ার জন্য বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করছেন। সেক্ষেত্রে কিন্তু এক ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। চাষিরা অভিযোগ করছেন যেসব এলাকায় এই জাতীয় সংকটগুলো হচ্ছে সেই এলাকায় কিন্তু অসাধু কিছু কারবারি রয়েছে, যারা এই ওষুধ বিক্রি করতে গিয়ে তারা সাধারণ কৃষককে কিন্তু এক ধরনের প্রতারণা করছেন। এবং কৃষি বিভাগ আসলে যে বার্তাটি দিচ্ছে যে এই মুহূর্তে এবার হঠাৎ বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়েছিল, পরবর্তী ধাপে কিন্তু এই আবহাওয়াটা আরেক দফা তীব্র রোদের একটা প্রখরতার কারণে এই রোগ বালাইয়ের একটা প্রকোপ তারা তাদের দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই পরিস্থিতিতে আসলে চাষিদের দিক থেকে সুনির্দিষ্টভাবে তারা যে অভিযোগগুলো করছেন, একদিকে তারা কোম্পানির ওষুধ কিনে প্রতারিত হচ্ছেন, অন্যদিকে কিন্তু সেই যে কাঙ্ক্ষিত ফলন সেই ফলনটাও কিন্তু তারা অনেকটা না পাওয়ার কথা বলছেন। এবং জেলা কৃষি বিভাগের তথ্য বলছে এই জেলায় এবছর প্রায় 1,93,000 হেক্টর জমিতে এই আমনের আবাদ করা হয়েছে, যেখান থেকে প্রায় 10 লাখ মেট্রিক টন ধান ঘরে উঠবে। তবে এই পরিস্থিতিতে কিন্তু ফসলের বড় ধরনের একটি সংকট, বড় ধরনের একটি বিপর্যয়ের কথা চাষিদের দিক থেকে বলা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁয় এই আমন ধানের বিভিন্ন রোগবালাইয়ের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের শেষ করে দেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষা আর আন্তর্জাতিক মহলের চাপে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের অবসান হয়েছিল কয়েকদিন আগে। তবে যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ইসরায়েল চুক্তি ভঙ্গের অভিযোগ চাপিয়েছে হামাসের উপর। যদিও এমন দাবি অস্বীকার করেছে তারা, তাই হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে। যদিও তিনি বলেছেন মার্কিন সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে ইসরায়েল দ্রুত অভিযান চালাতে পারে। এদিকে হামাস বলছে তারা এখনও বাকি ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তরে কাজ করছে। ধ্বংসযজ্ঞ ও ধ্বংসস্তূপের কারণে কাজটিতে দেরি হচ্ছে, আর তাই ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা চুক্তি রক্ষা করতে গেছেন ইসরায়েলে। ইউএনআরডব্লিউ এর প্রধান বলছেন ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। গত 2 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় থাকা 300টি ইউএনআরডব্লিউ এর ভবন। এতে নিহত হয়েছেন অন্তত 800 জন, আহত হয়েছেন আরও 2600। এদিকে 2 বছরের যুদ্ধের পর আবর্জনা, ধ্বংসস্তূপ, খাদ্য সংকট ও স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছে উপত্যকাটিতে। তাই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল উপত্যকাটিতে দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের বলে মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। দ্বিতীয় ম্যাচের আগে কঠিন উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যাটাররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। টানা 4 ম্যাচ পর ওয়ানডে জয়, এবার হাতছানি প্রায় 3.5 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। শান্ত মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে, আর ক্যারিবিয়ানরা মরিয়া সিরিজে ফিরতে। এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আমি বিশ্বাস করি আমরা 3-0-তে সিরিজ জিতব। আমি সবসময় বলি আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। টাইগারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে, বিশেষ করে মিডল অর্ডার। সমস্যা সমাধানে মঙ্গুজ ব্যাট দিয়ে ব্যাটারদের ভিন্ন ধর্মীয় অনুশীলন। স্পিন ডিপার্টমেন্ট নিয়েও আশাবাদী কোচ মুশতাক আহমেদ। এই ব্যাট দিয়ে স্পিনারদের গ্র্যাভিটি অনুযায়ী বল হিট করা যায়। টার্নিং উইকেটে আপনার ফুটওয়ার্ক ঠিক না থাকলে খুব সহজেই আপনাকে আউট করে ফেলবে। এমন উইকেটে বল হুট করে নিচে নেমে যায়। আমাদের সিঙ্গেল রান নেওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে, যার কারণেই এই ব্যাট ব্যবহার করা হয়েছে। প্রথম ম্যাচে মাত্র 133 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এক ব্র্যান্ডন কিং ছাড়া উইকেটে টিকে থাকতে পারেননি কেউই। অনেকে দায় দিচ্ছেন মিরপুরের উইকেটের, কিন্তু পিচ নিয়ে কোনো অভিযোগ নেই ক্যারিবিয়ানদের। এটা স্পিন বান্ধব উইকেট, এ কারণেই তারা আরও একজন স্পিনার দলে যুক্ত করেছে। আমাদের ব্যাটারদের এর সঙ্গে মানিয়ে নিতেই হবে। দেখুন, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয়। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা 4 ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা। এখন দেখার অপেক্ষা এই সিরিজের জয় দিয়ে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে পারে কিনা টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 2 পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। স্কোয়াডে নাসুমের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে ছিটকে যেতে পারেন তানভীর আহমেদ। ওয়ার্কলোড বিবেচনায় এই ম্যাচে থাকছেন না তাসকিন আহমেদ। সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের। বড্ড রহস্যময় এই মিরপুরের উইকেট। আপনি যত ভালো ব্যাটারি হন না কেন, এই উইকেটে আপনাকে কঠিন চ্যালেঞ্জ নিতেই হবে। এটা স্পিনারদের স্বর্গ। তাই তো দ্বিতীয় ওয়ানডের একাদশে দুদলই আসবে একাধিক পরিবর্তন। মিরপুরের এই উইকেট নিয়ে সমালোচনার চারদিকে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি বলেছিলেন এমন উইকেট তিনি দেখেননি এর আগে কোথাও। তবে তার সেই কথার জবাব দিলেন মুশতাক আহমেদ। তিনি মনে করিয়ে দিলেন ভারতের দিল্লির সেই কালো উইকেটের কথা। আমার ক্যারিয়ারে এমন উইকেটে অনেকবার খেলেছি। অনিল কুম্বলে যে ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন, দিল্লির সেই উইকেট এর চেয়েও অনেক খারাপ ছিল। তবে যত কথাই হোক না কেন, এই সিরিজ বাংলাদেশের জিততেই হবে। এই 3 ম্যাচ জিততে পারলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে চলে আসার। তাই তো স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে নাসুম আহমেদকে। তাকে একাদশে রেখেই পরিকল্পনা আসছে টিম ম্যানেজমেন্ট। তবে সেই হিসাবে কপাল পুড়তে পারে তানভীর আহমেদের। পেস ডিপার্টমেন্টেও পরিবর্তনের আভাস। ওয়ার্কলোড বিবেচনায় এ ম্যাচে থাকবেন না তাসকিন আহমেদ। সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের।
ব্যাটিং ডিপার্টমেন্টে খুব একটা পরিবর্তনের কথা শোনা যায়নি। প্রথম ম্যাচে যারা খেলেছেন তারাই থাকবেন দ্বিতীয় ম্যাচে। তবে গুঞ্জন আছে সুযোগ মিলতে পারে জাকের আলী অনিকের। ফিল সিমন্স এবং মুশতাক আহমেদ লম্বা সময় তার ব্যাটিংটা সামনে থেকে দেখেছেন এবং তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে তিনি খেলবেন কোথায়? শোনা যাচ্ছে যদি তাকে খেলানো হয় তাহলে হয়তো বাইরে রাখা হতে পারে নুরুল হাসান সোহানকে। ওয়েস্ট ইন্ডিজ দলের একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়াতে চেয়েছিল তারাও। গণমাধ্যমের খবর, স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে আকিল হোসেনকে, কিন্তু সংবাদ সম্মেলনে এসে সেটা অস্বীকার করেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে হাজারো ক্ষোভ ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ভক্তরা। তারপরও প্রথম ম্যাচে প্রায় 10,000 দর্শক হাজির হয়েছিলেন এই মাঠে। অনলাইনে টিকিট বিক্রি হয়েছে 8,000-এর বেশি। এ ম্যাচে যার সংখ্যাটা আরও বাড়তে পারে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে চলছে চূড়ান্ত শুনানি। গণতন্ত্র প্রতিষ্ঠায় সাময়িক নয়, কার্যকর সমাধানের পক্ষে সর্বোচ্চ আদালত। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি আদায়ে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে 10ম দিনের অবস্থান, দুপুরে কালো কাপড় বেঁধে প্রতিবাদের ডাক। 6 মাসে রাজধানীতে অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ। গ্রেফতার 2,500-এর বেশিরভাগই ছাত্রলীগ কর্মী। নাশকতা পরিকল্পনার অভিযোগ, টাকা দেন সাবেক মন্ত্রীর ভাই। এ ছিল সময়ের সংবাদে। এর সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ তাসনিম। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।